স্থিতিঘর্ষণ গুণাঙ্ক। হ্যাঁ, দুইটি বস্তু পরস্পরের পরস্পরের সংস্পর্শে থাকলে সংস্পর্শে থাকলে স্থিতি ঘর্ষণের সীমাস্থ মান। তার অধ্যায় কত এটা? অধ্যায় 3। স্থিতি ঘর্ষণের সীমাস্থ মান। উল্টা পাল্টা কথা বলে, হ্যাঁ, জাস্ট করো। সীমাস্থ মান এবং অবিলম্বিক প্রতিক্রিয়া। অবিলম্বিক প্রতিক্রিয়ার অনুপাতকে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলে। বলে আচ্ছা, আমি একটু লিখলাম এটা, এখন আমরা ইয়ে করি। দেখো, আমরা প্রথমে লিখলাম হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের সংজ্ঞা। ঠিক আছে, সংজ্ঞাটা কি আমরা তো বুঝতেই পারছি যে দুইটা বস্তু পরস্পর সংস্পর্শে থাকবে, দুইটা বস্তু একটা একটার সংস্পর্শে থাকলে স্থিতি ঘর্ষণের সীমাস্থ মান, একটা মান আছে, নির্দিষ্ট একটা মান আছে, যে সীমান্তিক মান বা মান বলি, এবং অবিলম্বিক প্রতিক্রিয়া এর অনুপাতকে বলা হয়। অবিলম্বিক প্রতিক্রিয়া জিনিসটা কি? ধরো এই হচ্ছে একটা তল, এই তলের উপরে একটা ব্লক আছে এরকম, ঠিক আছে, এই ব্লকটার ওজন কাজ করে কোন দিকে? ডাব্লিউ, নিচের দিকে। আর এই অবিলম্বিক প্রতিক্রিয়া আর, এটা হচ্ছে আর, কাজ করে কোন দিকে? ঠিক তার উপরের দিকে। ঠিক আছে, এখন আমরা কি বলতে পারি যে অবিলম্বিক প্রতিক্রিয়া হচ্ছে আর, আর সীমাস্থিক মানটা কি দেখো, যেমন এই তলের মধ্যে যদি তুমি চালাতে চাও, এই তলের মধ্যে যদি তুমি এইটাকে ফোর্স দাও, ঠিক আছে, ফোর্স দিতে দিতে মনে করো 2 নিউটন দিলা, 3 নিউটন দিলা, এক সময় চলা স্টার্ট করলো, তাহলে যে বল দেওয়ার সময় এটা চলা স্টার্ট করে, মানে ন্যূনতম একটা বল আছে, যে বল দেওয়ার সময় এটা চলা স্টার্ট করে, সেটাকে বলা হয় গিয়ে তোমার ঘর্ষণ বল। কি বল? স্থিতি ঘর্ষণ বল। তাহলে এই স্থিতি ঘর্ষণ বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়। মানে এই তলের একটা ঘর্ষণ বল আছে, সোজা কথা, এই তলের একটা ঘর্ষণ বল আছে। ঘর্ষণ বলটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এফ এস দ্বারা প্রকাশ করি। ঘর্ষণ বল এফ এস, প্রতিক্রিয়া বল আর, এই দুটোর যে অনুপাত, এটাকে বলা হয় যে তোমার কি? স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ককে তোমার মিউ এস দ্বারা প্রকাশ করা হয়। আমি লিখি নরমালি, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ককে মিউ এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মিউ এস ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? সংজ্ঞা অনুযায়ী বলা হচ্ছে সীমাস্থ মান। কার সীমাস্থ মান? হচ্ছে গিয়ে ঘর্ষণের, এটা হচ্ছে এফ, এফ এস সীমাস্থ মান। আর অবিলম্বিক প্রতিক্রিয়াটা কি বলতো? আর। এই যে দুটোর অনুপাত, এই দুটোর অনুপাতকেই বলা হচ্ছে তোমার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে আশা করি আমরা এতটুকু ক্লিয়ার। এখান থেকে আমরা লিখতে পারি, এখান থেকে আমরা চাইলে এফ এস এর মান বের করতে পারি। এফ এস ইকুয়াল টু কি হবে? এফ এস ইকুয়াল টু হবে মিউ এস ইন্টু আর। আশা করি আমরা এইটা বুঝতে পারছি। ঠিক আছে, এখন এখান থেকে আরেকটা জিনিস পাওয়া যায়, আমরা আরেকটা ব্লক আঁকি, একটু দেখুন। তাহলে এইটা আমাদের সূত্র। এই স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের কোনো একক নাই। কেন একক নাই? দেখো, এটা একটা বল, অবিলম্বিক প্রতিক্রিয়া এটা একটা বল, দুইটা একই জাতীয় মানে রাশির কি রেশিও বা অনুপাত, এই কারণে স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের কোনো একক হয় না। ঠিক আছে, ওর যেহেতু একক নাই, আর এফ এস আর একক তো সেম, এটা বোঝা যাচ্ছে। এখন আমরা এখান থেকে একটা জিনিস দেখার চেষ্টা করবো। ধরা যাক একটা ব্লক একটা টেবিলের উপরে আছে, ঠিক আছে,
ধরা যাক একটা ব্লক একটা টেবিলের উপরে আছে, ঠিক আছে? আচ্ছা, আর আমরা জানি ধরো এটা হচ্ছে একটা ব্লকের মধ্যবিন্দু, জাস্ট আমরা মিডল পয়েন্ট নিয়ে কাজ করতেছি। এখানে একটা অবিলম্বের প্রতিক্রিয়া কাজ করতেছে, কত, সরি স্ট্রেট লাইন হবে, অবিলম্বের প্রতিক্রিয়া হচ্ছে আর। এটা কাজ করে কোন বরাবর, তল তাকে, অবিলম্বের প্রতিক্রিয়াটা কে দে, তল দে, কাকে দে, বস্তুটাকে দে। আর বস্তু কি দে, বস্তু তলকে ওজন দে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি বলি আমরা একটা ঘর্ষণ কোণ আছে, ঘর্ষণ কোণ জিনিসটা কি? ঘর্ষণ কোণ হচ্ছে এই যে ধরা ধরা যাক একটা ব্লক, কাঠের ব্লক এখানের মধ্যে আছে। এখন এই প্রতিক্রিয়া বলটা হচ্ছে আর, আর এফএসটা কি, এফএসটা হচ্ছে তোমার ঘর্ষণ বল। এফএসটা কোন বরাবর কাজ করতেছে, এই বরাবর। কেন এই বরাবর কাজ করতেছে বলি, যদি বলি বস্তুটাকে আমি এদিকে চালাচ্ছি, বস্তুটাকে আমি এদিকে প্রযুক্ত বল দিয়ে চালাচ্ছি। আমরা কি জানি কোনো একটা বস্তুকে যেদিকে বল প্রয়োগ করা হয় মানে সেদিকেই চলে, কিন্তু ঘর্ষণ বল কাজ করে কোন দিকে, ঘর্ষণ বল কাজ করে গতির বিপরীত দিকে। তাহলে এদিকে ফোর্স দিচ্ছে মানে এদিকে গতিশীল হচ্ছে, আর এদিকে কাজ করবে কি বল, ঘর্ষণ বল। এই ঘর্ষণ বলটার নাম কি, স্থিতি ঘর্ষণ, তাই তো? এখন যদি বলি আর এবং এফএস একটা লব্ধি আছে, লব্ধি জিনিসটা কি তোমাদের পুরোপুরি বোঝানো যাবে না, আচ্ছা তো আমি একটু বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, ধরো এই একটা বস্তু, এই বস্তুটাকে একজন এদিকে টানতেছে, আরেকজন এদিকে টানতেছে। বস্তুটা কোন দিকে যাওয়ার কথা, বস্তুটা কি উপরে মানে এদিকে আর বলে টানতেছে মনে করো, আর এদিকে মনে করো এফএস বলে টানতেছে। বস্তুটা কোন দিকে যাবে, এই দুই দিকের কোন দিকে কি যাবে নাকি মাঝামাঝি কোন একটা দিকে যাবে? বস্তুটা কি এই দুই দিকের কোন দিকে যাবে নাকি এদের মাঝামাঝি কোন একটা দিকে যাবে? তোমার কি মনে হয়? কে কত বলে টানে? কে কত বলে টানছে তো ঠিক আছে, ঠিক আছে, মানে বলের উপর নির্ভর করবে, কিন্তু মোটামুটি কি আন্দাজ করা যায় এদের মাঝামাঝি কোন এক দিকে যাবে, তাই তো? আর যার বলের মান বেশি হবে সেই দিকে বেশি যাবে, কিন্তু যাবে কি কোন দিকে, যাবে হচ্ছে মাঝামাঝি। ধরো গেল হচ্ছে এই বরাবর, ঠিক আছে? এই বরাবর যে গেল, এখানে আমরা ধরলাম এই অবিলম্বিক প্রতিক্রিয়ার সঙ্গে এটার অন্তর্ভুক্ত কোণ হচ্ছে ল্যামডা। এই ল্যামডা আবার অনুসরণ, এই ল্যামডাকে আবার কেউ তরঙ্গ দৈর্ঘ্য ভাইব না, ঠিক আছে? তুমি থিটাও ধরতে পারো, সমস্যা নাই। তোমার যদি প্রবলেম মনে হয় তুমি এটাকে থিটা ধরতে পারো, সমস্যা নাই, থিটাই ধরলাম, ধরো থিটা। আমি আবারও কথাটা একটু রিপিট করি, অনেকে নতুন আসছে, মুছে রিপিট করতেছে আবার এখান থেকে। বুঝে মুছে গেছে সংজ্ঞাটা। যাই হোক, দেখো এই একটা বস্তু, এই বস্তুর উপর দুইটা বল কাজ করতেছে, একটা হচ্ছে তোমার প্রতিক্রিয়া বল আর, আর আরেকটা হচ্ছে ঘর্ষণ বল এফএস। দুইটা এই দুই দিকে কাজ করতেছে। সোজা কথা, দুজন ব্যক্তি দুদিকে টানতেছে, একজন হচ্ছে উপরের দিকে টানতেছে আর হচ্ছে এই পাশে টানতেছে। এখন বস্তুটা যাবে কোন দিক দিয়ে, কমন সেন্স কি বলে, বস্তু কখনোই উপরের দিকেও যাবে না, এই এই বামেও যাবে না, যাবে কি এদের মাঝামাঝি কোন একটা দিকে। এই মাঝামাঝি দিকটা ধরলাম এইটা, ঠিক আছে? এই দিকে যাবে, এই যে গেল, এই যে মাঝামাঝি দিকে গেল এটাকে বলা হয় লব্ধি। কি বলা হয় এটাকে, লব্ধি। ধরলাম এই লব্ধিটা হচ্ছে এস, আমরা ধরে নিচ্ছি এই লব্ধিটা হচ্ছে এস, এবং এই লব্ধিটা আর এর সঙ্গে, এই যে কার সঙ্গে, প্রতিক্রিয়া বলের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে এখানেও সেম ঘটনা ঘটবে, এখানে কি ঘটনা ঘটবে, আর কাজ করতেছে এদিকে, এফএস কাজ করতেছে এদিকে, আর এদের মাঝামাঝি কোনো একটা দিকে হচ্ছে এই কি কাজ করতেছে, একটা লব্ধি কাজ করতেছে। এই লব্ধিটা হচ্ছে এস, আর ধরে নিচ্ছে লব্ধিটা কত কোণ উৎপন্ন করছে, প্রতিক্রিয়া বলের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করছে। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। এখন যদি বলি এটা থিটা, তাহলে একটা কমন সেন্স আছে এখানে, যে এইটা যদি থিটা হয়, সরি, এটা যদি থিটা হয় তাহলে এইটা কি বলতো, এটা ভূমি হিসেবে কাজ করে, আর এটা কি হিসেবে কাজ করে, অতিভুজ হিসেবে কাজ করে নাকি? আর এই পাশটা কি হিসেবে কাজ করে, লম্ব। এটা যদি লম্ব হয় এটা কি বলতো, এটাও লম্ব, একই না? এইটা আর এটা হচ্ছে পরস্পর সমান্তরাল। এতটুকু বুঝতে পারছি। এখন ধরো যদি আমি বলি এটা কার সঙ্গে কোণ উৎপন্ন করছে, ওর সঙ্গে। আচ্ছা আমি এখানে একটা ত্রিভুজ চিন্তা করি, এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে ভূমিটা কত বলতো, ভূমিটা হচ্ছে এই যে আর, যেহেতু আমি এখানে কোণ ধরছি, কোণ যার সঙ্গে ধরবো তার সঙ্গে ভূমি আসে, আর এই এসটাকে ধরবো আমি অতিভুজ। তাহলে আমি যদি বলি এস এবং আর এর মধ্যে সম্পর্ক কোন ত্রিকোণমিতিক অনুপাত থেকে পাবা, সাইন থেকে নাকি কস থেকে? এস এবং আর এর মধ্যে আর সম্পর্ক আবার বলেন, নেট স্লো। মানে আমি বলতেছিলাম এটা তো আর নাকি,
আর এটা হচ্ছে এস, এটা এস, তাই তো? আর এটাও এই কোণটা হচ্ছে থিটা। আমি যদি একটা ত্রিভুজ বানাই, এটাকে একটা ত্রিভুজ বানাই, এই ত্রিভুজে আর কি হিসেবে কাজ করতেছে? ভূমি হিসেবে। এস কি হিসেবে কাজ করতেছে? অতিভুজ হিসেবে। তাহলে অতিভুজ এবং ভূমির মধ্যে সম্পর্ক কোন ত্রিকোণমিতিক অনুপাত থেকে পাই আমরা? আর অতিভুজ cos cos, আমরা কি লিখতে পারি cos থিটা ইকুয়াল টু লম্ব বাই সরি ভূমি বাই অতিভুজ। ভূমিটা হচ্ছে আমার আর, আর অতিভুজটা হচ্ছে এস। সুতরাং এস ইকুয়াল টু আর cos থিটা। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটাকে একটা নাম্বার দিয়ে রাখো, এস ইকুয়াল টু আর cos থিটা। ঠিক আছে? ভুল লিখছি না? ভুল লিখছি। আর ইকুয়াল টু এস cos থিটা লিখছি, এস ইকুয়াল টু আর cos থিটা। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে এস cos থিটা। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। এখন যদি তুমি এটা চিন্তা করো, তাহলে এটা কি লম্ব না? এইটা কি হিসেবে কাজ করে? লম্ব না? এটা যদি লম্ব হয় তাহলে এইটাও কি হিসেবে? লম্ব হিসেবে কাজ করবে। মানে আমি বুঝাতে যাচ্ছি, এই দেখো সবুজ কালার দিয়ে বোঝাচ্ছি, এটা লম্ব হিসেবে কাজ করতেছে না? তাহলে আমি যদি বলি এখন এই লম্বের সঙ্গে কাজ করবো, তো লম্বটা আসলে কাকে মিন করে? লম্বটা মিন করে এফএস কে। কারণ এফএস হচ্ছে এইটা। ভেক্টরের মনে পড়ছো তোমরা, সমান্তরাল দুইটা জিনিস সমান হয়, একই দিকে সমান্তরাল যদি হয়, মান যদি সমান হয় তাহলে সমান হয়। তার মানে এটা যদি এফএস হয়ে থাকে তাহলে অবশ্যই এইটাও কি এফএস। তাহলে এই লম্বের সঙ্গে অতিভুজের সম্পর্ক কোন সূত্র দিয়ে পাওয়া যায়? সাইন সূত্র দিয়ে। তাহলে আমি কি লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এফএস আর অতিভুজ হচ্ছে এস। এখান থেকে আমরা কি পাচ্ছি বলতো? সাইন এফএস ইকুয়াল টু পাচ্ছি গিয়ে তোমার এস সাইন থিটা। এফএস ইকুয়াল টু হচ্ছে এস সাইন থিটা। সরি উপরটা মুছে ফেলছি। আচ্ছা আবার এই করি। এবার কি মনে আছে যে কি বলে স্থিতিকর্ষণ গুণাঙ্কের এটা কি ছিল? সূত্রটা কি ছিল? আমি একটু আগে লেখা ছিল, মুছে ফেলছি, যেখান থেকে দেখা যাবে। স্থিতিকর্ষণ গুণাঙ্কের সূত্রটা কি ছিল মনে আছে? কি বলতো? এই স্থিতিকর্ষণ বল আর হচ্ছে কি বলে অবিলম্বিক প্রতিক্রিয়ার অনুপাত। এই যে এটা আমি এখান থেকে যদি লিখি মিউ এস ইকুয়াল টু কি হবে? মিউ এস ইকুয়াল টু হবে যেখান থেকে যদি লিখি এফ এস বাই আর। এখন একটা মান বসাই দিই, বলো এফ এস এর মান কত? এই যে এফ এস এর মান হচ্ছে এই যে এস সাইন থিটা। লিখলাম এস সাইন থিটা, এস সাইন থিটা। আর এই যে আর এর মান কত? আর এর মান হচ্ছে এস কস থিটা। লিখলাম এস কস থিটা। এস এস কাটা আসতেছে কি বলতো? টেন থিটা। এইটাই তোমাদের বইয়ে ডিরেক্ট লেখা আছে। কি করে আছে এটা? ডিরেক্ট লেখা। সুতরাং বলতে পারি কি বলতো মিউ এস ইকুয়াল টু হচ্ছে টেন থিটা। মানে সীমাস্থ স্থিতিকর্ষণের গুণাঙ্কের মানটা হচ্ছে টেন থিটার সমান। এই কোণটা কার সঙ্গে মেজার করা হচ্ছে? এই কোণটা হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়ার সঙ্গে। আমি যদি আবার ফিগারটা আঁকি দেখো, এটা ছিল অবিলম্বিক প্রতিক্রিয়া, এটা ছিল এফএস স্ট্রেট লাইন, আর এদের মাঝামাঝি কোন একদিকে যাবে হচ্ছে গিয়ে তোমার এস। এই কোণটা হচ্ছে থিটা। এটা কোণটা কার সঙ্গে মেজার করা হচ্ছে? কোণটা অবিলম্বিক প্রতিক্রিয়ার সঙ্গে মেজার করা হচ্ছে। এখন যদি তোমাকে অন্য জায়গায় কোণ দিয়ে দেয়, মানে এফএস এর সঙ্গে কোণ দিয়ে দেয়, তখন তোমার কি করতে হবে? এটাকে চেঞ্জ করতে হবে। সাপোজ এই কোণটা বললো হচ্ছে 60 ডিগ্রি, যে ঘর্ষণ গুণাঙ্কের সঙ্গে লব্ধি বলের অন্তর্ভুক্ত হচ্ছে 60 ডিগ্রি। আমরা কি 60 ডিগ্রি নিব? কখনোই না। আমরা কি করব? এই আমরা জানি ঘর্ষণ গুণাঙ্ক আর অবিলম্বিক প্রতিক্রিয়া এরা পরস্পর লম্ব। 90 থেকে আমরা কি করব? থিটা বের করার সময় 90 থেকে আমরা 60 বিয়োগ করব। 60 বিয়োগ করে আমাদের টার্গেট থাকবে অঙ্কটা করা। এই যে এইবার এটা হচ্ছে থিটা। এখন তুমি এখানে মান বসাবা মিউ এস ইকুয়াল টু 10 থিটা। ঠিক আছে? এইটাই মোটামুটি আমাদের বেশি কাজে লাগবে, আর কিন্তু এখানে তেমনটা নাই। এটাই তো বলছিলে আরেক পরে দিতে। হুম,
জি স্যার। আচ্ছা, এবার আমি একটা কিছু অঙ্ক করে দেখো, একটা অঙ্ক করে দিলে বুঝতে পারবো। বুঝে দিচ্ছি সব, হ্যাঁ? তোমরা একটু তুলে নাও। অঙ্কটা কি তোলা হয়েছে? আচ্ছা, জাস্ট স্থিতি ঘর্ষণ কোণের মানটা আমরা লিখলাম, লিখে তারপর কি করছি, স্থিতি ঘর্ষণ ঘর্ষণ গুণাঙ্কের ইয়ে লিখছি, সূত্র লিখছি, আর কিছুই না, অঙ্ক হয়ে গেছে। আরেকটা অঙ্ক আমি দিচ্ছি, একটা তল দিয়ে দেব। এটা একটু সিস্টেমেটিক। ফর্টি ফাইভ। এখান থেকে যদি বলা হয় মিউ এস ইকুয়াল টু হোয়াট, অঙ্কটা কিভাবে করবা? কোনো আইডিয়া আছে? দেখি তো কারো মাথায় কোনো বুদ্ধি আছে কিনা। না থাকার সম্ভাবনা বেশি, কারণ হয়তো বা কোনো একটা কনসেপ্টের প্রবলেম আছে। তারপরে দেখো, আসলে আমি একটা জিনিস বলি নাই, হয়তো বা আগে বলছি, এখন বলি নাই। সেটা হচ্ছে বস্তুর ওজন কাজ করে নিচের দিকে, ডাব্লিউ, আর আর হচ্ছে প্রতিক্রিয়া, অবিলম্বিক প্রতিক্রিয়া, এটা কাজ করে উপরের দিকে, ডাব্লিউ এবং আর সমান হয়। এখন দেখাতে পারো কিনা? পারবা? পারবো। এখন পারার কথা। আমরা প্রথমে লিখব মিউ এস ইকুয়াল টু হচ্ছে, আমি একটা জিনিস ভুল করছি, এই ক্ষেত্রে কোণের মান লাগে না। কোণ লাগবে না এক্ষেত্রে। দেখো, ইয়া কত, এটা হচ্ছে কি 50 কেজি, তাই তো? কি জন্য ছিল, এফ এস বাই আর, তাই তো? এফ এস বাই আর, এফ এস এর মান হচ্ছে 2 নিউটন, 2। আর এই যে আর, আর হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ ইকুয়াল টু কি, তুমি আলাদা লিখে নিতে পারো। ডাব্লিউ ইকুয়াল হচ্ছে এমজি, 2 নিউটন। আর এখানে লিখবো হচ্ছে এম এর মান হচ্ছে 50 কেজি, আর জি এর মান হচ্ছে 9.8। ঠিক আছে, এই তো, এটা করলে যা আসবে তাই অ্যান্সার। এবং এই মানটা খুবই, ও আচ্ছা, এইখানে আমি আরেকটা ভুল করছি। ভুলটা ঠিক, এই থিটার মান নির্ণয় করো, থিটা ইকুয়াল টু হোয়াট, এটা হচ্ছে আসলে কোশ্চেন। এখান থেকে তোমার কি করতে হবে, এখানে তুমি পাবা হচ্ছে গিয়ে তুমি 2 নিউটন বাই, এটা করলে পাবা অ্যান্সার 2 ভাগ, দাঁড়াও আমি করতেছি, 2 ভাগ 50 ভাগ হচ্ছে 9.8। আচ্ছা, এটাকে আমরা এইভাবে লিখে রাখি, 1/245, এত। আমরা সবাই জানি এটা কোনো একক নাই, এটা কি কোনো একক আছে? এটা কোনো একক নেই। এখন যদি বলি থিটার মান কিভাবে বের করবো, ওই যে আমরা সূত্র জানি, মাঝখানে আমি করতেছি, দেখো আমরা সূত্র কি জানি, মিউ এস ইকুয়াল টু টেন থিটা, বা টেন থিটা ইকুয়াল টু হচ্ছে মিউ এস, থিটা ইকুয়াল টু টেন ইনভার্স মিউ এস, টেন ইনভার্স মিউ এস এর মান কত, 1/245। এটা নিশ্চয়ই ক্যালকুলেটরে পারবা, 1/245, এটা ক্যালকুলেটরে পারবা না? কিভাবে করতে হবে? জিরোই তো আছে। হ্যাঁ, কি আসে, শিফট, 0.23 সামথিং। হ্যাঁ দাও, শিফট 10, 1/245, 0.23। হ্যাঁ, মানে কোনটা অনেক ছোট আসে, যেহেতু এটা ঘর্ষণ বল আর বস্তুর ওজনের মধ্যে অনেক পার্থক্য, এই কারণে রেজাল্ট আসছে অনেক কম,
মাত্র 0.234 ডিগ্রি লিখলাম। আসলে এত কম তো আর আসবে না, বা এরকম অঙ্ক অঙ্ক ইয়াটা বড় থাকবে, যেমন এফ এর মানটা একটু বড় দিয়ে দিবে, এফ এস এর মানটা এটা হয়তো দিবে 50 বা 100 কিছু একটা দিবে, দিলে তখন রেজাল্টটা এত বেশি ইয়ে হবে না, ঠিক আছে, নামবে না। আশা করি এতটুকু বুঝতে পারছো। এইটাই এই মোটামুটি ছিল এই টাইপের অঙ্কগুলা। যদি তুমি এইটা এই পরস্পর চিত্র দিয়েও কাজ দিতে পারে, চিত্র দেখে যদি বুঝতে পারো বিষয়টা তাহলে এমনি করতে পারবা। এইটা বাকি ছিল, মানে এটা আমি আগে ওইভাবে করাই নাই, ঠিক আছে, জাস্ট হালকা পাতলা করে বলছিলাম, আজকে ঠিকঠাক ভাবে করানোর চেষ্টা করলাম, ঠিক আছে। আর কি বুঝবা আরিফ বলছিলা তুমি, বলতো, এটা তুলে নাও।